সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এক কথায় বিভৎস দৃশ্য, নৃশংস অবস্থা। এটি এই জগৎ কিনা সংশয় প্রকাশ করে তিনি আরো বলেছেন, এটি আইয়ামে জাহেলিয়াতের নমুনা। এমন বিভৎস দৃশ্যের বর্ণনা একটি দেশে কেন শুনতে হবে? কোন কারণে পতিত আওয়ামী লীগ সরকার এমন অমানবিক কাজে যুক্ত হয়, আর যেন এমন না ঘটে তার উপায় কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় আয়নাঘর। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সঙ্গে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আরো উপস্থিত আছেন ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাঞ্জিব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন, প্রধান উপদেষ্টার সিলগালা করার নির্দেশ। বললেন, আইয়ামে জাহেলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান বিএনপি নেতাদের। বিপ্লব যাতে বেহাত না হয়, ঐক্য ধরে রাখার আহ্বান সালাউদ্দিনের। নতুন দল গঠনে জনমত জরিপ, বৈষম্য বিরোধীদের। ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রতিশ্রুতি। সংস্কারের আগে গ্রহণযোগ্য হবে না নির্বাচন, বললেন হাসনাত। দর্শক, দেখছিলাম শিরোনাম, ফিরছে আলোচনায়। আজকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছে। আমরা সবাই জানি, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন শেষে বলেছেন, মুরগির খাঁচাও এর থেকে বড় হয়। মানুষ হিসেবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কয়েকটি লেখা দেখছিলাম আয়নাঘরের দেয়াল জুড়ে, আই লাভ মাই ফ্যামিলি, সাথে টালি চিহ্ন দিয়ে দিন গণনার দৃশ্য। গুম তদন্তের যে কমিশনটি আছে তারা বলেছেন, ঠোঁট অবশ করা ছাড়াই সেলাই করে দেয়া, সিমেন্টে বেঁধে নদীতে ফেলে দেওয়া, এমন অনেক ঘটনা তারা সামনে এসেছেন। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, আসিফা আশরাফি পাপিয়া, আপনার কাছে, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য। একটি রাষ্ট্র কোন পর্যায়ে গেলে, রাষ্ট্রের সরকারের ঠিক কি প্রয়োজন পড়লে এমন বিভৎস দৃশ্যের বর্ণনা শুনতে হয়? একটা রাষ্ট্র এবং সরকার কোনো পর্যায়ে গেলেই এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেনি। বাংলাদেশে একমাত্র ঘটনা শেখ হাসিনা আজাদ ঘটিয়েছে, আর ইতিপূর্বে যেটুকু ঘটিয়েছে তার বাবা ঘটিয়েছে। যেমন ধরেন, এই যে ক্রস ফায়ার, সিরাজ শিকদারকে হত্যা করলো করে পার্লামেন্টে এসে উদ্ধত্ত কণ্ঠে শেখ মুজিব বক্তৃতা দিল যে কোথায় এখন সিরাজ শিকদার। পাবনা জেলখানা থেকে 7 জনকে নিয়ে যে পাবনা দ্বীপচরে হত্যা করলো তৎকালীন 72-74-এ। তারপরে 26,000 যুবকদেরকে বাসা থেকে নিয়ে যে হত্যা করেছে, যেখানে সেখানে যত্রতত্র লাশ পাওয়া গেছে। দারিদ্র দুর্ভিক্ষ নিত্যদিনের ব্যাপার ছিল। সংবাদপত্র থেকে শুরু করে মানুষের কথা বলার অধিকার হরণ ছিল। রাজনৈতিক দল বাকশাল করে সকল রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো। তো বাবার চেয়ে মেয়ে হচ্ছে আরো 10 ধাপ বাড়িয়ে। মেয়ে করলো কি, জীবন্ত মানুষদেরকে ধরে ধরে নিয়ে, যাদেরকে টার্গেট করলো আয়নাঘর নামক একটি জায়গাতে নিয়ে যেত, এবং শুধু নিয়ে যে ফিজিক্যালি যে সেখানে রেখে দিয়ে পরিবারের সাথে বিচ্ছিন্ন করে রাখতো তা না, ওইখান থেকে মানুষগুলোকে ধরে নিয়ে যে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। এবং মৃত্যুর কি জিনিস, মৃত্যুর স্বাদটা শেখ হাসিনা নিজে পাওয়ানোর চেষ্টা করতো। আয়নাঘরে গ্রেপ্তারকৃত মানুষগুলোকে অনেককে তো অচেতন অবস্থায় ফেলে রেখে দিত। তাদের চুল, নখ, দাড়ি, গোপ বড় হয়ে যেত। 2-4 বছর পর তখন বলতো যে জেএমবি, জঙ্গিবাদ, এই সেই বলে 2-4 জন অপরিচিত, যারা খুব একটা বেশি পরিচিত না, তাদেরকে তখন আদালতের সামনে উপস্থাপন করত। আয়নাঘর কোনো কোনো মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আয়নাঘর নামক কোনো কিছুর উপাদান প্রয়োজন পড়ে, এটা গণতান্ত্রিক আমি মানুষ মানে না। কিন্তু স্বৈর শাসনে নাৎসি বাহিনী বলেন, আর ওই যে হালাকুকা চেঙ্গিস খান বলেন, আইএমএ জাহেলিয়ার যুগ যেটা ডক্টর ইউনূস বলেছে, তখনও কিন্তু আয়নাঘরের তৈরি হয়নি। তাহলে বাংলাদেশের ইতিহাসে বিশ্বের নিকৃষ্ট একটি দৃষ্টান্ত, 15 বছর জগদ্দল পাথরের মতো সমঝোতা নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, নিশিরাতে নির্বাচন, এবং 24 সালে ওই অবৈধ ক্ষমতায়নকে পাকাপোক্ত করার একটা ঠিক নবায়নের একটা তারিখ নির্ধারণ করে, এই যে দীর্ঘ মেয়াদে আয়নাঘর, গুম, খুন, অপহরণ এবং মানুষের বুকে জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকা, আর মামলা মোকদ্দমা দিয়ে পর্যুদস্ত কোর্টের বারান্দায় আমরা যখন 9 মাসের শিশুকে বাপের কাঁধে দেখি, প্রথম আলোর যখন শিরোনাম হয়, মৃত মানুষকে যখন মামলার আসামি করা হয়, মৃত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া যখন দেখি যে মামলার আসামি, বিদেশে থাকা মানুষ যখন দেখি যে মামলার আসামি,
পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতায়নকে টিকে রাখার জন্য এই সমস্ত নিকৃষ্ট কিছু কিছু তত্ত্ব আবিষ্কার করে সেই তত্ত্বগুলা মানুষের সামনে তারা উপস্থাপন করলো। তো এইটা হচ্ছে সভ্য সমাজের উপর কলঙ্ক লেপন, এবং এইটার মতো নিকৃষ্ট কোনো কর্ম পৃথিবীর ইতিহাসে তো হতেই পারে না। এইটা একটা মানুষকে নির্যাতনের একটা নতুন প্রযুক্তি আবিষ্কার, এবং আবিষ্কারক হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। তো তার খেসারত তো তাকে তার জীবদ্দশাতে দিতে হবে, কারণ সে তো যেভাবে বসবাস করবে অদূর ভবিষ্যতে ওই আয়না ঘরের মতোই অত্যাচার মানসিক হয়তো যা থাকলেও শারীরিক হলো না, কিংবা ওই টর্চারগুলো হলো না, পরিবার নিয়ে হয়তো বা সে আছে, কিন্তু এখন পর্যন্ত তার উপলব্ধি আমরা দেখলাম না। উপলব্ধি যদি থাকতো তাহলে 32 নম্বরে জড়ো হও, অমুক দিন মিছিল করো, তমুক দিন মিছিল করো, এই ঘোষণাগুলো কিভাবে আসে? আসলে মেন্টালি হচ্ছে ডিসঅর্ডার্ড লেডি, এবং সে মানসিক ব্যাধিগ্রস্ত একটা মহিলা। তাছাড়া মানুষকে এইভাবে অত্যাচার করতে পারে? তার ক্ষমতায়নটা শুধু তার বাবার হত্যার বিচার সে করতে আসছিল বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে অত্যাচার নির্যাতন করে এক বিভৎস একটা নগ্ন ইতিহাস তৈরি করেছে। এই আয়নাঘর পৃথিবীতে যেহেতু নেই, একমাত্র বাংলাদেশে ছিল, বাংলাদেশে আর যাতে পুনরাবৃত্তি না হয়। রাজনৈতিক দল হিসেবে, বিএনপির হিসেবে আপনারাও আয়নাঘরের সবথেকে বড় সাক্ষী বলা যায়। না, তা তো বটেই। আমাদের আজকে দেখেন আয়নাঘরে তাও ছিল যারা কেউ কেউ ফেরত পেয়েছে। আমি ইলিয়াস আলীকে, আমার রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী, এখনো ফেরত পাইনি। মৃত্যুর দিন তার পরিবার জানে না। আজকে হচ্ছে আপনার চৌধুরী আলম, সেও তার কোনো খবর নাই। তারপরে আপনি কত দগ্ধ, এই যে সালাউদ্দিন সাহেব, কতদিন তাকে ইন্ডিয়ার ওখানে তার পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে থাকতে হলো। তো আজকে 15টা বছর বিএনপিকে যে ত্যাগ, যে তিতিক্ষা, যে স্যাক্রিফাইস, যে খেসারতটা দিতে হয়েছে, যার ফসল তো আপনার আগস্টের একটা আসছে। এই রেজাল্টটা, এটা যাতে কোনোভাবেই কলুষিত না হয়, কোনোভাবেই ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয়, কোনোভাবেই কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের কারণে এটা বিতর্কের মুখে না পড়ে, রাষ্ট্রের একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা আমার প্রত্যাশা। আপনার কাছে আবারও আসবো। ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজিব, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যদি কেউ রাষ্ট্রদ্রোহী কোনো অন্যায় করে, যত বড় অপরাধী করুক, দেশে আইন আদালত আছে, তার বিচারটা আইনের মাধ্যমে নিশ্চিত করা কতটা দরকার, এমন মানবিকতা অমানবিকতা আইনের চোখে আসলে কেমন, শাস্তি আসলে কি? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আয়নাঘরের মতো একটি জায়গা তৈরি করে সরকার, তৎকালীন আসলে অবৈধ সরকারই আমি বলবো, যে তারা একটি ভয়ের কালচার তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং এখানে দুঃখজনক হলেও সত্য এটাই যে এই 15 বছর ধরে আসলে এই জাতি হিসাবে আমরাও অপরাধী, কারণ আমরাও তখন এই জিনিসগুলা অনেকে জানতো কিন্তু প্রতিবাদ করতে পারেনি। তারা সংখ্যাগরিষ্ঠ মানুষ তখন ভয়ে চুপ থেকেছে, সহ্য করেছে। কতটা কুৎসিত তাদের মানে চিন্তা ভাবনা হলে এরকম একটা জায়গার নাম কি কেউ দিতে পারে আয়নাঘর? এটা তো মরণ ঘর, এটাকে তো মরণ ঘর বলা উচিত। এরকম একটা ঘরকে আয়নাঘর নাম দিলে এটা মনে হয় যে এটা কোনো একটা আনন্দের জায়গা। এটা কোনো আনন্দের জায়গা ছিল না তো। আমাদের সহকর্মী, আমাদের বন্ধু, আমাদের ভাই, এরকম অনেক মানুষ, ব্যারিস্টার আরমান, যিনি ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে তৎকালীন মামলা পরিচালনা করতেন, তো তাকে নিয়ে গেলেন। আইনজীবীরাও অনেকে জানতেন, অনেকে এটার প্রতিবাদও করার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি আপনি দেখেছেন হয়তো তৎকালীন সময়ে টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞেস করা হয়েছিল, তৎকালীন সময়ে গহর রিজভী সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল স্পেসিফিক ইনফরমেশন দিয়ে, কিন্তু সেই ব্যাপারে আমাদের দেশের এই পরিমণ্ডলে যতগুলো চ্যানেল কাজ করেছে, মিডিয়া কাজ করেছে, তারা সেইভাবে কিন্তু এই জিনিসগুলো তখন ফুটিয়ে তোলেননি। আজকে পরিস্থিতি পরিবর্তন হয়েছে, একটা সুবিধাজনক অবস্থায় এসেছে, এখন এই টপিক নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আয়নাঘরের কথাটা তো আরও বছর 2-3 আগেই এসেছিল দৃষ্টিতে, কিন্তু তখন কিন্তু এই প্রশ্নগুলা কেউ তুলেন নাই। এই জন্য আমরাও লজ্জিত, আমরা দুঃখিত। আপনি যে কথাটা বলেছেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলেও একজন মানুষের তো আইনগতভাবে তার অধিকার পাওয়ার, আইনগতভাবে তার বিচারটা যাতে নিশ্চিত হয় সেই অধিকারটা তো তাকে দিতে হবে। কিন্তু রাষ্ট্র তখন আসলে এমন একটা কাজ করলো যাতে মানুষ সবাই চুপ করে, অন্যায়গুলো খালি চুপ করে সহ্য করবে, দেখবে, কিন্তু প্রতিবাদ করবে না। এই কালচারটা তৈরি করার জন্যই এরকম ঘরগুলা তৈরি করা হয়েছিল, এবং মানুষকে এমনভাবে বন্দি করা হয়েছিল যে কেউ জানবেও না যে এটা আসলে কে নিয়েছে। আজকে জাতিসংঘের যে রিপোর্টটা এসেছে সেখানে আপনারা দেখেছেন যে ওই রিপোর্টেও বলা হয়েছে যে তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজ করতেন তারা এগুলাকে নাটক বানাতেন।
একজন আরেকজনকে দোষারোপ করতেন, যে নিয়ে যেতেন তিনি বলতেন আমি নেইনি, নিয়েছে আরেকজন। তারা নিয়ে এক একজনকে বিভিন্ন জায়গায় ঘোরাতেন, ঘুরিয়ে ঘুরিয়ে তারা অদল বদল করতেন, যাতে করে কেউ ব্লেমটা নিতে চাইতেন না, এবং কাউকে নির্দিষ্টভাবে যে আপনি বলবেন যে উনি করেছে সেই প্রশ্নটা যাতে কেউ তুলতে না পারে সেজন্য তারা নাটক সাজাতেন। তা আজকে যদি আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনীর যারা এই সমস্ত লোকরা যারা জড়িত ছিলেন, তারা সরাসরি তৎকালীন অবৈধ সরকারের নির্দেশনা মোতাবেক তারা কাজগুলি করেছেন, এবং অনেক ক্ষেত্রে তারা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন। আমরা আদালত থেকে সাক্ষীও তুলে নিয়ে যেতে দেখেছি, কিন্তু সেগুলা নিয়ে তৎকালীন বিচার বিভাগ কেউ একটা প্রশ্ন তুললো না। বিচার বিভাগ থেকে কি বিচারকরা বলতে পারতেন না তখন? কিন্তু তারা বলেননি। আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব তো যারা প্রতিষ্ঠান হিসাবে এই দেশে কাজ করে তাদের, তো তারা তো কেউ তখন প্রশ্ন তুলেননি। এই জন্য আজকে বিচারের কাঠগড়ায় তাদেরকেও তোলা উচিত যে তারা কেন তখন চুপ থাকলেন। এই জন্য আসলে কি কোনো জিনিসকে ওই যে যখন আমরা বলি যে ইটস নট মাই প্রবলেম, ইটস দেয়ার প্রবলেম, এইটা তো আমার কিছু হচ্ছে না, এই চিন্তাটা যতদিন আমাদের মানসিকতায় থাকবে ততদিন এই দেশের মানুষের অধিকারের প্রতিষ্ঠিত হবে না। সব অন্যের প্রবলেমকে নিজের প্রবলেম মনে করতে হবে। যেখানে আইনের ব্যত্যয় ঘটবে সেখানে আপোষ না করে প্রতিবাদ করতে হবে। আর যেদিন মানুষের মধ্যে এই চেতনাটা কাজ করবে যে না, এটা পাশের বাড়ির লোকের প্রবলেম না, এটা আমার প্রবলেম, এটা বিএনপি, জামাত, শিবির, ওই কে জঙ্গি, কে নিরপরাধ, এরকম কিছু না, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজকে আপনাদের মনে আছে একরাম হত্যা মামলা যখন ঘটলো, বাচ্চাটার টেলিফোন কলটা ভেসে আসলো যে কান্না করছে, যে মানে এটা আমি চিন্তাও করতে পারি না যে এরকম একটা ঘটনা ঘটার পরেও একটি সরকার এতদিন ধরে দেশ চালালো, মানুষগুলা আমরা সবাই সহ্য করলাম, মিডিয়াতে এটা নিয়ে কোনো তোলপাড় হলো না। এরকম একটা ঘটনা যদি পার্শ্ববর্তী দেশ বা পৃথিবীর উন্নত দেশে ঘটতো, ওই সরকার পরের দিন পতন হয়ে যাওয়ার কথা ছিল। আমি ধিক্কার জানাই এই ঘটনাগুলো যে ঘটেছে সেগুলোর জন্য, এবং আমি সবসময় বলতে চাই যে এরকম ঘটনা ঘটার আগে আমাদের আইনের শাসন এবং প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আজকে যদি বিচার বিভাগ আমাদের এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো তারা যদি সঠিকভাবে কাজগুলো করত, তারা যদি অন্যায় আদেশ প্রতিপালন না করে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করত, তাহলে এই দেশে এরকম দিন দেখা লাগতো না। আইনের চোখে এর শাস্তিটা কি? আইনের চোখে শাস্তি এখন প্রমাণিত হলে এসব শাস্তি তো এখানে তো মৃত্যুদণ্ডই নিশ্চিত করতে হবে, কারণ এই লোকগুলাকে তো এটা তো একটা হত্যার শামিল। কারণ যাদেরকে এখানে উঠিয়ে নিয়ে গেছে এখনো তো অনেককে খুঁজেই পাওয়া যায়নি, তো খুঁজেই যদি পাওয়া না যায় এটা তো আমরা ধরেই নিতে পারি যে সেই লোকটা মৃত্যুই বরণ করেছেন। তো সেসব ক্ষেত্রে তো আমার মতে যে মৃত্যুদণ্ডই হওয়া উচিত। 3টি লোকেশনে আজকে আয়নাঘর পরিদর্শন করা হয়েছে, 2টি র্যাবের, একটি ডিজিএফ এর। কোনো বাহিনী যুক্ত থাকলে তার শাস্তি কি হয়? আইন কি বলে আইনের চোখে? কোনো বাহিনী ক্ষেত্রে 2টি র্যাবের এবং একটি ডিজিএফ এর কোনো বাহিনী যুক্ত থাকলে তার শাস্তি আইনের এখানে দেখবেন জাতিসংঘ যে প্রস্তাবনাটি আজকে দিয়েছেন সেখানে ওনারা র্যাবকে নিষিদ্ধ করার কথা বলেছেন, এবং র্যাবের উপর তো স্যাংশন আন্তর্জাতিকভাবে এর আগেও এসেছিল। আপনাদের মনে আছে যখন 7 খুনের মামলা হলো, এই 7টা খুন তো বের হতো না যদি পানির নিচ থেকে যদি লাশগুলা ভেসে না উঠতো, এই খুন সম্পর্কে কেউ জানতেও পারতেন না। তো সেই দিন হাইকোর্ট বিভাগ থেকে একটা নির্দেশনা দেওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু তদন্ত শুরু হলো এবং সেই বিচারটা শুরু হলো, এবং সেখানেও মৃত্যুদণ্ডই প্রথমে দেওয়া হয়েছিল। এবং আমি বলবো যে এই সমস্ত ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যারা জড়িত ছিলেন তাদেরকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত, যদি প্রমাণ করা যায় যে কারা কারা জড়িত ছিলেন। এবং বাহিনী হিসাবে এই সমস্ত বাহিনীর মানুষগুলাকে আসলে কি মানুষের এখানে তো বিচার, আপনি খালি মানুষের বিচার করলে হবে না, মানুষের মননে, মানুষের চিন্তায়, বিবেকে পরিবর্তন আনতে হবে। এদের এমনভাবে কাউন্সিলিং করা উচিত যে আমাকে একটা অন্যায় নির্দেশ দিলে আমি সেটা পালন করতে আমি 10টা লোককে যে উঠাই নিয়ে আসবো, এরকম একটা নির্দেশ, আমি দরকার চাকরি ছেড়ে দিব, আমি চাকরি করব না, এরকম মন মানসিকতা যদি আমার না থাকে, আমার একদিন তো দেখা যাবে তার পরিবারের লোকজনকেই কেউ উঠিয়ে নিয়ে যাচ্ছে। আজকে যে বিভিন্ন জায়গায় যে মানুষ জড়ো হয়ে যে বিভিন্ন রকমের প্রতিবাদ করছে, এইগুলা কেন হচ্ছে? কারণ দেখা যাচ্ছিল যে এই 15 বছর এই দেশে আইনের শাসন ছিল না, মানুষের আইনের প্রতি আস্থা উঠে যাচ্ছিল। এই আইন শৃঙ্খলা বাহিনীগুলির এই সমস্ত আচরণের কারণেই মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে ভয় পাইতো, কারণ মনে করতো যে এদের কাছে গেলে উল্টা আরো আমি জিম্মি হয়ে যাব। আর মানুষ এদেরকে তো জিম্মি করে রেখে তাদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন অন্যায় কাজে বাধ্য করার জন্য চেষ্টা করা হয়েছে। যে আপনার কাছে আবারও ফিরবো রেদওয়ান আহমেদ রাঞ্জিব। আশরাফি পাপি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা বলেছিলেন আয়নাঘরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। আজ তিনি বলেছেন আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে, কেউ বলছে 700, কেউ বলছে 800, সংখ্যাও নিরূপণ করা যায়নি, কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে। অজানা রয়ে যাচ্ছে কেন? 6 মাস ধরে সরকার কি কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছে আয়নাঘরগুলো খুঁজে বের করতে? আপনার কি মনে হয়? আয়নাঘর সরকারের চ্যালেঞ্জের মুখে পড়ছে না,
সরকার এই কাজে বেশি মনোযোগী হয়তো বা না, কারণ তাদের বিভিন্ন এজেন্ডা তাদের নিজস্ব আছে। বাংলাদেশে স্বচ্ছ বিচার ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশন ঢেলে সাজানোর ব্যাপার থেকে রাজনৈতিক দলগুলোর সংস্কার, তারপরে এই যে 15 বছর প্রশাসনের দোসর যারা অবৈধ সরকারের ক্ষমতায়নের ক্ষেত্রে সরাসরি সম্পর্কযুক্ত, সকল বাহিনী প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা জেলার ডিসি, এসপি, ইউনো এবং ওসি, এরা সবাই কিন্তু জড়িত। কিন্তু সরকার যে ইমোশন এবং যে সবকিছু মিলে 15 বছর যে আন্দোলনটা হলো এবং যার ফল আপনার জুলাই আগস্টে আসলো, কিন্তু সরকারের কাজের গতিটা খুব সীমিত এবং স্পিড খুব কম। পরিধি ব্যাপক কি ব্যাপকটা আমি বলতে পারবো না, কারণ তাদের এজেন্ডা এখন পর্যন্ত ওইরকম ব্যাপক বিস্তারিতভাবে জনসমক্ষে আসে নাই, কিন্তু স্বাভাবিক কারণে সেখানে মন্তব্য করা খুব কঠিন। তবে ইনারা তো 15 বছরের কতগুলো আয়নাঘরে গেছে, হদিস আছে কিনা সেটা তো পরের কথা। জুলাই আগস্টের পরিসংখ্যান নিয়ে তো মাঝে মধ্যেই ছেলেরা রাস্তায় নামছে, জুলাই আগস্টের পরিসংখ্যানটা প্রকাশ করা হোক। তো যাদের ত্যাগে, যাদের আত্মত্যাগে ক্ষমতায়ন হয়ে আসলেন এরা, এই 6 মাসের ভিতর সেটাই তো একটা পরিপূর্ণ তালিকায় তারা প্রকাশ করতে পারেনি। অথচ এটা তো খুব একটা বিশাল কাজ কিন্তু না, খুব সিস্টেমেটিক ওয়ে তো খুব তাড়াতাড়ি করা যায়। সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্ট, 64টা ডিস্ট্রিক্টে কারা কারা মারা গেছে এটা ডিসিএসপির কাছে বর্তমান যারা আছে তথ্য নিলেই কিন্তু কোনো ব্যাপার না। সরকার যদি সদিচ্ছা থাকে 7 দিনের ভিতরে করে ফেলতে পারে, কিন্তু সেটা নিয়েই তো আমি দেখি মাঝে মধ্যে রাস্তায় অনেক জ্যাম, স্বজনেরা সেটার বিচার দাবি করছে, তারপরে সেটার পরিসংখ্যানটা জানতে চাচ্ছে, চিকিৎসার দাবি করছে, তাদের কর্মসংস্থানের দাবি করছে। বিগত 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরাও মাঝে মধ্যে আমরা আন্দোলনে নামতে দেখেছি। 5 আগস্টের পরে তো চলছে, 5 আগস্টের আগে থেকে এটা অনেকবার এই যারা অপহৃত হয়েছে, গুম হয়েছে, এদের পরিবাররা রাস্তা থেকে, প্রেস ক্লাব থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রোগ্রাম করছে, কিন্তু কোনো ফজিলত তো এই সরকারের কাছেও পায় নাই। তো যাই হোক, কিন্তু এখন ইনাদের এজেন্ডা বেশি বিস্তারিত না করে আর নিজেদের মানে কি বলবো, ব্যক্তি স্বার্থ না থেকে রাষ্ট্রীয় জনগণের যে ব্যাপারগুলো, এগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত, এবং এগুলোই স্পেসিফিক করে ইমিডিয়েটলি এগুলোর পরিসংখ্যান তথ্যের প্রতি সময় দিলে তাহলে একটা সঠিক তথ্য জনগণের কাছে উপস্থাপিত করতে এই সরকার পারবে, নতুবা ঢিলে ঢালাভাবেই চলে যাবে। ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজিব, আমরা যেমনটা বলছিলাম 700 থেকে 800 আয়নাঘরের কথা প্রেস সচিব বলেছেন। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী এবং নিরাপত্তা বাহিনী যে তদন্ত করেছে তার ভিত্তিতে ধারণা করা যায় যে সারা দেশে 700 থেকে 800 আয়নাঘর আছে, শুধু ঢাকায় না প্রত্যন্ত অঞ্চলেও আছে। 5 তারিখের পর থেকে আমি যেমনটা বলছিলাম, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নানান জায়গায় আমরা সভা সমাবেশ দেখেছি। একজন সন্তান আকুতি করে বলছে আয়নাঘর থেকে সবাই ফেরত এসেছে, আমার বাবা ফেরত আসেনি। দেশব্যাপী থাকা প্রত্যন্ত অঞ্চল আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসছে, কিন্তু ভাগ্যের ফেরে সবাই কি মুক্ত হতে পেরেছে? আজকের ঘটনার পর কি মনে হয় আপনার? আসলে যে আয়নাঘরগুলো অলরেডি চিহ্নিত হয়েছে, আমি আসলে আয়নাঘর নামটাই বলতে চাই না। এই বন্দিশালাগুলো থেকে যেগুলো চিহ্নিত হয়েছে, সেখানে যারা জীবিত অবস্থায় ছিলেন তারা তো সবাই ফেরত এসেছেন, কারণ সরকারের কাছে তো আর এখন কেউ জিম্মি অবস্থায় নেই। সো তারা তো ফেরত এসেছেনই। এখানে আসলে গুম কমিশন কিন্তু কাজ করছেন এবং তারা অলরেডি প্রায় 1300-1400 কেস নিয়ে তারা নিজেরা সরজমিনভাবে তারা তদন্ত করছেন এবং তারা প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের সাথেও কথা বলেছেন, পরিবারগুলোর সাথে কথা বলেছেন। এবং এই সরকারের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই গুম কমিশনটা তৈরি করা। তো এই গুম কমিশনের যখন রিপোর্টটি প্রকাশ পাবে পুরোপুরিভাবে, তখন এই ব্যাপারগুলো আরও নিশ্চিতভাবে বলা যাবে যে আসলে পুরো ঘটনাটির সাথে কারা কারা জড়িত ছিলেন এবং কিভাবে এই কাজগুলো সংগঠিত হয়েছিল। এবং জীবিত অবস্থায় যারা ফেরত এসেছেন তাদের বক্তব্যগুলো কিন্তু এখন অনেক কারণে পুরোপুরি প্রকাশিত হচ্ছেন না, কারণ এতে যাতে বিচারের কোনো ব্যাঘাত না ঘটে, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। এবং যখন এই পরিপূর্ণভাবে এই রিপোর্টটা প্রকাশ হবে, আমি আশা করছি যে তখনই এইগুলো সম্পর্কে আরও নিশ্চিতভাবে বলা যাবে যে আসলে কতজন গুমের শিকার হয়েছিলেন, কতজন ফেরত এসেছেন, এবং এই ব্যাপারে তখন আরও নিশ্চিতভাবে এই তথ্যগুলো প্রকাশিত হবে। চ্যালেঞ্জের কথাটা আশরাফি পাপিয়া যেমনটা বলছিলেন যে সরকার চ্যালেঞ্জের মুখে নেই, সরকার হয়তোবা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে কাজটা এগোতে পারছে না। আসলে আমি এভাবে বলতে চাচ্ছিলাম না, আমি বলতে চাই যে এই সরকার এই ইস্যুটিকে গুরুত্ব দিয়েছেন বলেই কিন্তু গুম কমিশন প্রতিষ্ঠিত হয়েছে এবং গুম কমিশন কাজও করছেন। এবং এই এতগুলা কেস স্টাডি করা কিন্তু এত সহজ বিষয় নয়, কারণ 1300-1400 কেসকে স্টাডি করতে গেলে
প্রত্যেকের সাথে কথা বলতে হচ্ছে, এবং এটার সাথে জড়িত যারা, এখানে তো একটা বিভাগ কাজ করেনি, দেখা গেছে র্যাব, ডিবি, এসবি, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন বিভাগের লোকরা এর সাথে জড়িত ছিল। তাদেরকে তো এদের প্রত্যেকের সাথে কথা বলে বলে বুঝতে হচ্ছে যে আসলে কিভাবে এই কাজগুলি সংগঠিত হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যে তারা যদি নিরপেক্ষতার সাথে, সততার সাথে কাজ করেন, এবং এই রিপোর্টটা ইনশাল্লাহ, যেহেতু 6টা কমিশনের অলরেডি রিপোর্ট তো আমরা পেয়েছি, সো আমাদের আশা রাখতে হবে যে এইগুলোর রিপোর্টও আমরা খুব শীঘ্রই পাবো, এবং ইনশাল্লাহ বিচার কাজটাও সুনিশ্চিতভাবে শুরু হবে। এবং আমি আরেকটা জিনিসের উপর জোর দিতে চাই যে আপনি ওই 3 বাহিনীগুলোর কথা বলতেছিলেন, যে এই আইন শৃঙ্খলা বাহিনীগুলোর আসলে এখানে আপনি দেখেছেন যে পুলিশ রিফর্ম কমিশনের জন্য কাজ হচ্ছে, বিভিন্ন বাহিনী, এই প্রত্যেকটি বাহিনীরই আসলে রিফর্মগুলো এমনভাবে করতে হবে যে তাদের এমনভাবে কাউন্সিলিং করতে হবে, যেটা আমি আগেও জোর দিয়েছিলাম, যে তাদের বিবেক, চিন্তা, মননে যাতে এরকম কাজ করার আর সাহস না হয় যে আমাকে একটা আদেশ দিল, আমি সেটা বাস্তবায়ন করব। তারা এই কাজগুলো আসলে কেন করেছিল? তারা যতটা না কাজ করেছে আদেশ পালনের জন্য, সেটার জন্য না, তাদের ভয় ছিল যে এই সরকারের পতন হলেই তো, এই অবৈধ সরকারের পতন হলেই তো তাদের বিচার সামনে চলে আসবে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্যই আমি বলবো তারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলি আরো বেশি করে করেছে, এই মানুষগুলোকে আরো বেশি করে অত্যাচার করেছে। জি, আশরাফি পাপি, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। 6 মাস হলো বেশ কিছু ছবি নিয়ে আজকে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা যদি পাশেও রাখি, উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলামও আয়নাঘরে ছিলেন। তারা বলেছেন আন্দোলন চলাকালীন সময়, আসিফ মাহমুদ বলেছেন কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। একই ধরনের কথা প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন। উনি বলেছেন কিছু কিছু জায়গা দেখেছি যে প্লাস্টার করা হয়েছে, কিছু কিছু জায়গায় রুম ছোট ছিল, দেয়াল ভেঙে বড় দেখানো হয়েছে। আলামত নষ্ট করার কোনো ইঙ্গিত কি দেখতে পাচ্ছেন কিনা? আলামত এই সরকারের আমলে নষ্ট হওয়ার তো কোনো কারণই নাই, কারণ এই সরকার তো জালেম জুলুমের অত্যাচার নির্যাতনের হাত থেকে আন্দোলনের, জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, তার পরিপ্রেক্ষিতেই তো এই সরকার ক্ষমতাসীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। তবে এদের আলামত নষ্ট করা কিছু না, কিন্তু প্রশাসনের সর্বস্তরেই তো আওয়ামী লীগের 15 বছরের দোসরেরা আছে। এখন প্রশাসনের যদি সর্বস্তরে আওয়ামী লীগের দোসরেরা থাকে, তো তারা এগুলো আলামত গুম করার চেষ্টা করলে করতেই পারে। এখন তাদেরকে সার্বক্ষণিকভাবে সরকার, অনেক দেশের একটা রাষ্ট্রের তো কাজ শুধু আয়নাঘরের আলামত সংরক্ষণ করা না, এরকম ঘরে ঘরে আয়নাঘর, ঘরে ঘরে তারা সমস্যা তৈরি করে দিয়ে গেছে, ঘরে ঘরে তারা গুম খুন অপহরণ করেছে। গুমের মামলাগুলো তো এখন করা যাচ্ছে না, আপনি কাকে দিয়ে করবেন? জেলার এসপি জানে না যে অপহরণ করে নিয়ে গেছে, তাহলে সংশ্লিষ্ট র্যাব, তারপরে ডিবি, তারপরে সবচেয়ে বড় কথা এখানে রয়ের একচেটিয়া আধিপত্য ছিল, এবং তারা যা ইচ্ছা তাই করছে, এবং এসপির, ডিআইজির পারমিশন ছাড়া অনেক জায়গায় করছে। আমার ডিস্ট্রিক্টে যেগুলো গুম খুন অপহরণ হয়েছে, এসপি তো জানেই না, কোথা থেকে আসলো, হুটহাট করে ঘটনা ঘটালো, ঘটাটা দিয়ে চলে গেল। এসপিকে আমরা জিজ্ঞাসা করছি তাৎক্ষণিকভাবে, তো বলতেই পারে না কিছু। তো এই যে রয়ের দৌরাত্ম্য এবং আধিপত্যবাদ, এখানে আপনি রকে বিচারের সম্মুখীন কিভাবে করবেন? ইলিয়াস আলীকে যেই নেক, সালাউদ্দিন সাহেবকে যে ইন্ডিয়া পার করুক, রয়ের বাইরে বাংলাদেশের বাহিনী থাকতে পারে, কিন্তু এখানে র তো ইনভলভ। চৌধুরী আলম এখন পর্যন্ত নাই, মামলা মোকদ্দমা আপনি কিভাবে কি করবেন? ইলিয়াস আলী এখন পর্যন্ত নাই, পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার ছিল গুম খুনের সঙ্গে, এমন বলছেন। গুম খুনের সাথে রয়ের তো অবশ্যই আছে। আমি একবার নিজের দায়িত্ব, আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিয়ে আমি বললাম যে বাংলাদেশের প্রত্যেকটা বাজে ঘটনার সাথে রয় জড়িত। 21শে আগস্টের ঘটনা বলেন, 64টা ডিস্ট্রিক্টে বোমা হামলার ঘটনা বলেন, সব কিছুর সাথে তারা জড়িত, এবং তারা চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করলে, আওয়ামী লীগকে আনবে, নিয়ে আসলে সেটাকে পার্মানেন্ট করবে, এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে অন্যান্য সংগঠনে ব্যাপক দূরত্ব যাতে তৈরি হয়, দূরত্বটা তৈরি হলে রাষ্ট্রের ব্যাপারে ঐক্যমত তারা হতে যেতে না পারে, এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করার ক্ষেত্রে কোনো প্রকার দায় দায়িত্ব যাতে শেখ হাসিনা পালন করতে না পারে। কিন্তু ভারতের একচেটিয়া তাদের সমস্ত প্রেসক্রিপশন ঠিকঠাক মতো যাতে ফিল আপ হয়ে যায়, এটা ছিল তাদের সবচেয়ে বড় জিনিস। দেখেন, 15 বছর শুধু সাহায্য করছে তা না, আপনি হিসাব করেন, সমঝোতার করে নির্বাচনে আসলো, তার আগে প্রণব মুখার্জি বাংলাদেশে আসছে, প্রণব মুখার্জি তার বইয়ে কি লিখছে, এবং তৎকালীন সেনাপ্রধানকে প্যারোলো দিয়ে শেখ হাসিনাকে লন্ডনে নিয়ে যে সমঝোতায় কীভাবে তাকে আনা হবে সেই প্রেসক্রিপশন তৈরি করছে। 5ই জানুয়ারি 2014 এরশাদ সাহেব প্রত্যাহার করে নিল। প্রত্যাহার হয়ে যাওয়ার পরে সেই নমিনেশন পত্র কি বৈধ হয়? নির্বাচন কমিশনে সুজাতা কিভাবে গেল? পররাষ্ট্র সচিব আবার এরশাদের নমিনেশন পত্র কিভাবে বৈধ করে? এই যে প্রত্যেকটা ঘটনার সাথে একটা রাষ্ট্রের ভিতরে, যে রাষ্ট্র মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের রাষ্ট্র আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রাপ্ত রাষ্ট্রতে
এই রকম প্রতিবেশী হিসেবে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে যে ইন্টারফেয়ারনেস, এটা তো মানে পৃথিবীর ইতিহাসে আরেকটা বিরল ঘটনা। এবং শেখ হাসিনাকে যেভাবে নিরাপদে নিয়ে যে এখন পর্যন্ত নির্লজ্জের মতো আশ্রয় দিয়ে রেখে ওইখান থেকে টেলিফোন সংলাপ থেকে শুরু করে তার বক্তৃতা বিবৃতি প্রচার করছে, এবং ভারতের কিছু কিছু অনলাইন ইউটিউব টকশো করছে, যেখানে শুধু বাংলাদেশকে মৌলবাদ, জঙ্গিবাদ এই সেই বলে একটা অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা মোদী সরকার নিজে করছে। তাহলে এইটা শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ কোনো ব্যাপার শেখ হাসিনা না, এটার অনেক কিছুর সাথে ভারত জড়িত। সালাউদ্দিন কিভাবে ইন্ডিয়াতে গেল, তাকে ওইভাবে নিয়ে যে ফেলে দিল অজ্ঞান অবস্থায়। তো এইখানে ছাড়া ভারত সরকার ইন্ধন ছাড়া কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। রেদওয়ান আহমেদ রানজিব, আপনার কাছে একটু আবার আসতে চাচ্ছি। প্রথম প্রশ্নটা থাকবে ছোট্ট করে, যে আলামত নষ্ট করার কোনো ইঙ্গিত আপনি দেখতে পাচ্ছেন কিনা, এবং তার সঙ্গে একটু যুক্ত করতে চাই আশরাফি পাপিয়া যেমন বললেন যে রয়ের আধিপত্য এবং ভারতের আধিপত্য ছিল এই বিগত 15-16 বছরের গুম খুনের পেছনে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে আলামত নষ্টের বিষয়টা। এটা আসলে গুম কমিশন যেহেতু এখন কাজ করছে, তারা যেহেতু এখন তদন্তও করবেন, সেখানেই আমরা আসলে বুঝতে পারবো যে এখানে আসলে আলামতগুলো নষ্ট হয়েছে কিনা। তাই এজন্য আগেই বলাটা আসলে এটা আসলে আগাম বার্তা দেওয়াটা আসলে ঠিক হবে না এখনই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি জানেন যে এই গুমের বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বিচারটা হবে আশা করছি ইনশাল্লাহ। তো ওখানেও যে এই বিষয়গুলো যেহেতু একটা বিচারাধীন অবস্থায় আছে, আমার মনে, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও এটা তাদের প্রসিকিউশন টিমও তদন্ত করবেন যখন এই মামলাগুলো শুরু হবে। সো এই সমস্ত ক্ষেত্রে আসলে এই মুহূর্তেই বলা যে আলামত নষ্ট হয়েছে সেটা এখনো সময় আসেনি। আর একটি মানে আমাদের রাষ্ট্রের বাইরের আরেকটি রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ, এটা তো আমরা নির্বাচনের আগে দেখেছি এবং সেই ঘটনা থেকেও আঁচ করা যায়। এবং আমরা দেখেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড যখন ঘটেছে তখন ওখানকার অনেক ভিকটিম বা যারা জীবিত আছেন তারা বলেছেন যে ওনারা বিদেশি ভাষায় কথা বলতে শুনেছেন অনেককে, এবং এটাও মিডিয়াতেই এসেছে। এবং এই আয়নাঘরে যারা ছিলেন তারাও অনেকে বলেছেন যে তারা তাদেরকে যখন ইন্টারোগেট করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, তারাও আশেপাশ থেকে বিভিন্ন রকমের কথা শুনতে পেতেন যেটা বাংলাদেশের ভাষার সাথে মিল তো না। সো এইসব ঘটনা যেহেতু ওই একই উত্তরেই বলা যায় যে এগুলো যেহেতু বিচারাধীন বিষয়, তাই আমি এটা নিয়ে আগাম তথ্য বলতে পারছি না, নিশ্চিতভাবেই বলা যায়। কারণ এগুলো আসলে প্রমাণ এখন তো এই দেশের ওই যেটা ম্যাডামও বলেছেন যে এই দোসররা তো এখনো রয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে। সো এই দোসররা থাকা অবস্থায় এই জিনিসগুলা আসলে একদম খুঁজে বের করাটাও করতে গেলে এই তদন্তগুলা আসলে সুষ্ঠুভাবে হওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে যে এরকম কোনো সংশ্লিষ্টতা কারো ছিল কিনা। তাহলে দোসরদের রেখে আপনার কথা ধরে যদি বলি, আসলে সঠিক তদন্ত হওয়াটা কি চ্যালেঞ্জের না? এখানে আসলে ব্যাপারটা কি, 20 কোটি মানুষের দেশ, এই 15 বছরে এমন প্রতিষ্ঠানগুলোতে এত এত লোক নিয়োগপ্রাপ্ত হয়েছেন যে আপনি এক রাতে তো সবাইকে বের করে দিতে পারবেন না, এবং তার বিকল্প ব্যবস্থাও তো তৈরি করে আনাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো এবং এই জন্যই তো অনেক প্রতিষ্ঠানে তো অনেক কিছু পরিবর্তিত হচ্ছে, আপনি নীতি নির্ধারকদের পর্যায়েও লোক পরিবর্তিত হচ্ছে। সো আমাদেরকে সময় দিতে হবে। এই 15 বছরের জঞ্জাল সাফ করার জন্য আমরা অলরেডি 6 মাস হয়েছে, কিন্তু 6 মাস তো একটা রাষ্ট্র গোছানোর জন্য একেবারে মানে পরিপূর্ণ সময় নয়। সো এই জন্য এই গুম কমিশন আমি বলবো যে তারা কাজ শুরু করেছেন, তাদের কাজ যথাযথভাবে তারা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছেন, এবং আমি আশা করি যে তারা তাদের কাজটি শেষ করলেই সব তথ্য বের হয়ে আসবে। এবং আপনি দেখেছেন যে জুলাই আগস্টের ঘটনা নিয়ে তো অলরেডি জাতিসংঘ আজকে রিপোর্টটা দিয়ে দিয়েছে, তাদের কয় মাস লাগলো? তারাও তো এই ফিল্ড ওয়ার্ক করেই কাজটি করেছে। তো জুলাই আগস্ট হচ্ছে একটা ভেরি রিসেন্ট একটা ঘটনা, সেটা করতেও তাদের কয় মাস লেগেছে। আর এগুলো তো 15 বছর ধরে টানা ঘটেছে। অনেক পরিবারের অনেক সদস্য মারাও গিয়েছেন, অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে। তো সেই সমস্ত তথ্যগুলোকে একত্র করে আনতেও তো এটা একটি সময় সাপেক্ষ বিষয়। জি, আবার আসবো আপনার কাছে আশরাফি পাপি, একদম শেষের দিকে এসেছি, একটু জানতে চাচ্ছি, সরকার আসবে যাবে, পরিবর্তন হবে, এক এক সময় এক এক রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কিন্তু একটি রাষ্ট্রে যেন কোনো দিন এমন বিচার বহির্ভূত অমানবিক কাজ না হয়, বিভৎস দৃশ্য যাতে রাষ্ট্রকে শুনতে না হয়, তা নিশ্চিত করা কি বাংলাদেশে আদৌ সম্ভব? ভবিষ্যতে যদি মনে হয় সম্ভব, তাহলে কিভাবে সম্ভব একটু আপনি প্রথমে বলুন। এইখানে আমি আমার নিজ দায়িত্বে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি যেটা দিতে চাই যে একটা সভ্য রাষ্ট্রের সংজ্ঞা কি। একটা সন্তানের খবর তার বাবা মা নাও রাখতে পারে, কিন্তু রাষ্ট্রকে তার নাগরিকের সম্পর্কে তথ্য রাখতে হবে এবং নাগরিক সম্পর্কে সব কিছু জানতে হবে। তো সভ্য রাষ্ট্রের সংজ্ঞাটা এটা। কিন্তু আমরা এমন একটা অসভ্য রাষ্ট্রে বসবাস করলাম
যে এই 15 বছরের যে ভোগান্তি এবং 15 বছরের যে কষ্ট, এই কষ্ট থেকে আমাদের প্রত্যেককে কিছু শিক্ষার দিক, আমাদের নির্দেশনা মানসিকভাবে আসছে, যেই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। আমি অত্যাচারিত হয়েছি, আমি নির্যাতিত হয়েছি, আমি পেপার স্প্রে খাইছি, আমি রিমান্ডে দিনের পর দিন থানায় পড়ে থাকছি, মতিঝিল থানা ডিবি অফিস, রাস্তার উপর থেকে আমাকে ধরে নিয়ে চলে আসছে, নিয়ে সে 14 দিন হাজতে রেখে দিল, 4 মাস রেখে দিল। এইসব থেকে আমাকে ভাবতে হবে যে অদূর ভবিষ্যতে রাষ্ট্রে যে সরকার আসুক বাইন্ডিংসে রাখতে হবে, এই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব যাতে করতে না পারে। বিগত সরকারের আমলে নির্যাতনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর পুনরাবৃত্তি ঘটুক, এটা আমি আমার ব্যক্তিগতভাবে চাই না। যেমন ধরেন বিচার, আপনি এর আগে বললেন যে বাহিনীদের বিচারগুলো কিভাবে হবে। বাহিনীতে সিআরপিসির তো বাহিনী প্রধান হিসেবে আইনের সেকশনে কোনো শিথিলতা নাই। প্রচলিত আইনে সবার যা হয়, একটা সরকার প্রধান থেকে শুরু করে একটা ভিক্ষুক রহিমার একই বিচার, 302-এর যা শাস্তি তাই কিন্তু হবে। এখন বাহিনী প্রধান হিসেবে সে সবচেয়ে বড় কথা যে রহিমার অপরাধটা রাষ্ট্রের টাকাকে রহিমা বেতন খায় না, রহিমা নিজে হত্যা করছে তার ছেলেকে, আর এরা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এরা গাড়ি থেকে, বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, সুযোগ সুবিধা থেকে সব বহন করার পর জনগণকে সেবা না দিয়ে ওই রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সার অস্ত্রটা জনগণকে তার বুকে ধরছে। কেন? অবৈধ সরকারকে দীর্ঘমেয়াদী ক্ষমতা করার জন্য। তাহলে এদের অপরাধ আরো জঘন্য, এবং এরা সব শিক্ষিত এবং এরা সর্বোচ্চ মেধায় উত্তীর্ণ হওয়া ব্যক্তি। তো তাহলে এদের অপরাধ জেনে বুঝে যে অপরাধ করে তার শাস্তি অনেক হওয়া দরকার। কিন্তু আমি যেটা বুঝি, আওয়ামী লীগের আমলে অনেক বিচার করছে, তারা বলছে আইনের চোখে সবাই সমান, যখন সাজা দিচ্ছে, কিন্তু কোনো বিচারটাই স্বচ্ছ হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো বিচার স্বচ্ছ না। কিন্তু এই যে অপরাধটা ঘটলো, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে নিহত করলো, যেন না হয় সেজন্য এই স্বচ্ছ বিচার আমি চাই। একবারে স্বচ্ছতার ভিত্তিতে সর্বোচ্চ শাস্তিটা আমি ওই বাহিনী প্রধান বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি বলেন, আর বিগত দিনের 15 বছরের সরকার এবং তাদের দোসরদের আমি চাই। রেদওয়ান আহমেদ রাজীব, আপনার কাছেও ছোট্ট করে শেষ সময় এই একটি প্রশ্নই থাকবে, ভিন্নমত দমনে নৃশংস হয়ে ওঠার চিত্র যেন আর পুনরাবৃত্তি না হয়, এর জন্য একটি রাষ্ট্রের কি আসলে আমাদের সংবিধানে তো, ধন্যবাদ, আসলে আমাদের সংবিধানে তো ছিল মানবাধিকার নিশ্চিত করাই ছিল, কিন্তু তারপরে এই ঘটনাগুলো কেন ঘটেছে? কারণ একটি অবৈধ সরকার সংবিধানকে সঙ্গের বিধান বানিয়েছিলেন। তো সেই সঙ্গের বিধান বানিয়ে তারা প্রতিটি নির্বাচনকে মানুষের সামনে তামাশা হিসাবে দেখিয়েছেন। সেই তামাশার ব্যাপারে 15 বছর সবাই বলেছেন, মানে বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেছে এটা তাদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন। আসলে এটা যে তারও আন্দোলন, এটা যে এই দেশের জনগণের ভোটের আন্দোলন, সেটা তো চিন্তা করেননি। এই জন্য নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে কি আমাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অধিকারের জন্য লড়াই করা। এবং সেই অধিকারটা লড়াই হলে এই দেশে এমন সিস্টেম গড়ে উঠবে যে কোনো বাহিনী, কোনো প্রতিষ্ঠান, কোনো বিচার বিভাগ এরকম করার সাহস আর দেখাবে না এই দেশে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।